আসসালামু আলাইকুম। প্রথম পর্ব সবার ভালো লাগার কারণে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। তবে দ্বিতীয় পর্ব নিয়ে শুরু করার আগে কিছু কথা আপনাদের অবশ্যই জানতে হবে। প্রথম পর্বের রাইটস সম্পূর্ণ বিক্রি হয়ে যাওয়ার কারণে দ্বিতীয় পর্ব করার সময় গল্পটা কিছুটা চেঞ্জ করা হয়েছে, এমনকি কিছু দৃশ্য নতুন করে শ্যুট করা হয়েছে। তবে গল্পের ধরনটা ঠিক তেমনই আছে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক ইভিল ডেড 2 এর গল্প। গল্পের শুরুতেই দ্য বুক অব দ্য ডেড বইটির ব্যাপারে বিস্তারিত জানানো হয়। আজ থেকে বহু বছর পূর্বে এই বইটি লেখা হয়েছিল কালো জাদুর শক্তিতে, যখন সমুদ্রের সমস্ত পানি রক্তে লাল হয়ে গিয়েছিল। এই বইটির এমন এক ক্ষমতা আছে যা অন্ধকার দুনিয়ার সাথে আমাদের দুনিয়াকে কানেক্ট করতে পারে। কিন্তু 1300 এডিতে হঠাৎ এই বইটি গায়েব হয়ে যায়। তারপর এই বইটি বর্তমানে কোথায় কিভাবে পাওয়া যায় সেটা আমরা সামনে আরও বিস্তারিতভাবে জানতে পারবো। তো একদিন অ্যাশ ও তার গার্লফ্রেন্ড লিন্ডা টেনেসি পাহাড়ের সেই কটেজে সময় কাটানোর জন্য আসে। তারা দুজন সেখানে খুব সুন্দর সময় কাটাচ্ছিল। হঠাৎ অ্যাশ ড্রিঙ্ক আনার জন্য পাশের রুমে যায়। তখন সে টেবিলের উপর একটি টেপ রেকর্ডার দেখতে পায়। পাশেই ছিল দ্য বুক অব দ্য ডেড বইটি। অ্যাশ লিন্ডাকে চেঁচিয়ে বলে সে একটি টেপ রেকর্ডার পেয়েছে। তখন লিন্ডা তাকে বলে সেটা চালাতে। অ্যাশ সেটা প্লে করতেই প্রফেসর রেমন্ড নোভি নামের একজন ইতিহাসবিদ বলে সে যখন তার স্ত্রী হেনরিটা, মেয়ে অ্যানি ও প্রফেসর অ্যাডের সাথে ক্যান্ডারের একটি দুর্গে যায়, তখন সে একটি প্রাচীন বই পায় যার নাম ছিল নেক্রোনমিকন। ইংরেজিতে বলা হয় দ্য বুক অব দ্য ডেড, আর বাংলাতে মৃতদের বই, যেটা ছিল প্রেতাত্মাদের জাগানোর বই। সে বইটি গবেষণা করার জন্য নিরিবিলি জায়গা হিসেবে এই কটেজটি বেছে নেয়। তারপর সে বইটি অনুবাদ করে জানতে পারে এই বইতে এমন কিছু মন্ত্র উল্লেখ করা হয়েছে যার মাধ্যমে জঙ্গলে থাকা ভয়ঙ্কর প্রেতাত্মাদের পুনরায় জাগানো যায়, এবং সে আত্মাটি মানুষের শরীরে প্রবেশ করে এক ভয়ানক ডিমনে পরিণত হয়। তারপরই প্রফেসর সেই মন্ত্রগুলো উচ্চারণ করতে থাকে। তখনই জঙ্গল থেকে এক প্রেতাত্মা এসে লিন্ডার উপর আক্রমণ করে। অ্যাশ লিন্ডার চিৎকারের আওয়াজ শুনে তাড়াতাড়ি সেই দিকে ছুটে যায়, কিন্তু অ্যাশ সেখানে লিন্ডাকে খুঁজে পায় না এবং জানালা সম্পূর্ণরূপে ভাঙা অবস্থায় দেখতে পায়। অ্যাশ লিন্ডাকে খোঁজার জন্য জঙ্গলে বেরিয়ে আসে। বেশ কিছুক্ষণ খোঁজার পর অ্যাশ হঠাৎ লক্ষ্য করে লিন্ডা এক ভয়ানক প্রেতাত্মাতে পরিণত হয়েছে। তখন লিন্ডা অ্যাশকে মারার চেষ্টা করে এবং অ্যাশ তার হাত থেকে বাঁচতে তুমুল লড়াই করতে থাকে। এক পর্যায়ে অ্যাশ বেলচা দিয়ে লিন্ডার মাথা আলাদা করে ফেলে এবং দাফন করে দেয়। এভাবে প্রায় ভোর হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আরেকটি প্রেতাত্মা এসে অ্যাশকে আক্রমণ করে এবং অ্যাশ উঠতে উঠতে একটি গাছের সাথে ধাক্কা খায়। তখন সে জ্ঞান হারিয়ে সেখানেই থাকা একটি নর্দমার মধ্যে পড়ে যায়। এর বেশ কিছুক্ষণ পর অ্যাশের যখন জ্ঞান ফিরে আসে তখন সেও একটি ডিমনে পরিণত হয়। কিন্তু তার ভাগ্য ভালো, তখন সূর্যের আলো ফুটতে শুরু করেছে, যার কারণে প্রেতাত্মাটি তাকে পুরোপুরি পজেস করতে পারে না। ফলে তাকে ছেড়ে দেয় এবং সেখান থেকে গায়েব হয়ে যায়। তারপর সে আবার অজ্ঞান হয়ে যায়। এর বেশ কিছুক্ষণ পর যখন প্রায় বিকেল হয়ে আসে তখন আবার তার জ্ঞান ফিরে আসে। এবার সে পুরোপুরি বুঝতে পারে আত্মারা সূর্যের আলোকে ভয় পায়। তাই সে সিদ্ধান্ত নেয় সূর্যের আলো থাকতে থাকতেই তাকে এখান থেকে পালাতে হবে। সেই মুহূর্তে ওই কটেজটি তাকে ভয়ানক কণ্ঠে বলে আমার কাছে এসো। অ্যাশ দেরি না করে দ্রুত গাড়িটি নিয়ে রওনা হয়। তখন সে ব্রিজের কাছে এসে দেখে তারা যেই ব্রিজ দিয়ে ওই কটেজে গিয়েছিল সেই ব্রিজ আর নেই, আর তারা ভেঙে গুড়িয়ে দিয়েছে। অ্যাশ চিৎকার করে আফসোস করতে থাকে। এর কিছুক্ষণ পর অ্যাশ নিজেকে কন্ট্রোল করে নেয়, যে করেই হোক তাকে এই পরিস্থিতিতে শান্ত থাকতেই হবে। ততক্ষণে সূর্য ডুবতে শুরু করেছে এবং দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে, কারণ জঙ্গলে রাত হয় খুবই তাড়াতাড়ি। সেই মুহূর্তে আত্মাটি অ্যাশের দিকে তেড়ে আসে। অ্যাশ তাড়াতাড়ি গাড়িটি ঘুরিয়ে আবার কটেজের দিকে ছুটতে থাকে এবং এক পর্যায়ে সে কটেজে পৌঁছে যায়। অ্যাশ গাড়ি থেকে নেমেই এক রুম থেকে আরেক রুমে ছুটতে থাকে লুকানোর জন্য। তবু আত্মাটি তার পিছু ছাড়ে না। এক পর্যায়ে সে লুকাতে সক্ষম হয়। তখন আত্মাটি তাকে খুঁজে না পেয়ে আবার জঙ্গলে ফিরে যায়। অন্যদিকে টেপ রেকর্ডারে বলা সেই প্রফেসরের মেয়ে অ্যানি দ্য বুক অব দ্য ডেড বইয়ের কয়েকটি পাতা আলাদাভাবে নিয়ে আসে তার বাবার সাথে দেখা করার জন্য। অ্যানি সেই পাতাগুলোর ভাষা অনুবাদ করে ফেলেছে। তখন প্রফেসর অ্যাড তাকে রিসিভ করতে আসে। আসলে প্রফেসর অ্যাড ও অ্যানি একে অপরকে পছন্দ করে। তো প্রফেসর অ্যাড তার কাছে জানতে চায় বইটিতে আসলে কি বলা হয়েছে। অ্যানি বলে সে এখনও অত কিছু জানতে পারেনি, তবে তার ধারণা বইটিতে অন্য দুনিয়ার কোনো রাস্তার কথা বলা হয়েছে, যেই ব্যাপারে তার বাবা আরও ভালোভাবে বলতে পারবে। অ্যানি অ্যাডের কাছে তার বাবার ব্যাপারে জানতে চাইলে সে বলে গত সপ্তাহ থেকে তার সাথে কোনো কথা হয়নি, কারণ সেখানে কোনো টেলিফোন নেই। অ্যাড বলে সেখানে যেতে এখান থেকে প্রায় 1 ঘন্টার পথ অতিক্রম করতে হবে। তাই সে অ্যানির ব্যাগ গাড়িতে তুলে নেয়। এদিকে অ্যাশ কটেজের একটি রুমে চুপচাপ বসে আছে।
তখন সে অন্য রুম থেকে পিয়ানো বাজানোর আওয়াজ শুনতে পায়। সে সাহস করে সেই রুমে গিয়ে দেখে পিয়ানো একাই বাজছে। তখন তার লিন্ডার কথা মনে পড়ে এবং তার জন্য কাঁদতে থাকে। সেই মুহূর্তে সে বাইরে কিছুর আওয়াজ পায়। সে জানালার কাছে গিয়ে দেখে লিন্ডা কবর থেকে উঠে পিয়ানোর তালে তালে নাচছে এবং তার মাথা একাই জোড়া লেগে যাচ্ছে। সে হতভম্ব হয়ে দেখতে থাকে। এক পর্যায়ে পিয়ানো থেমে গেলে লিন্ডার ভূত হাওয়ায় মিলে যায়। অ্যাশ অবাক হয়ে খুঁজতে থাকে। ঠিক তখনই লিন্ডা তার সামনে এসে বলে, কেন আমার মাথা কেটেছিস? এই বলে তার ঘাড় চেপে ধরে জানালার সাথে বারবার আঘাত করতে থাকে। অ্যাশ ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। হঠাৎ অ্যাশ লক্ষ্য করে সে ওই চেয়ারেই বসে আছে এবং চেয়ার থেকে উঠতেও পারছে না। সেই মুহূর্তে উপর থেকে লিন্ডার মাথা তার কোলের উপর এসে পড়ে এবং তার ডান হাত কামড়ে দিয়ে ধরে। সে চেয়ার থেকে কোনো রকমে উঠে চিৎকার করতে থাকে এবং লিন্ডার মাথা ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু কিছুতেই লিন্ডার মাথা ছাড়ে না। অ্যাশ রুম থেকে বেরিয়ে সোজা স্টোর রুমে চলে যায় এবং লিন্ডার মাথা একটি জায়গায় লক করে। তখন প্রেতাত্মাটি বলে লিন্ডার আত্মা তাদের কবজায় আছে এবং সে সেখানে অনেক বেশি কষ্টে রয়েছে। এই কথা শুনে অ্যাশ আরও বেশি রেগে যায়। সে তার মাথা দুই ভাগ করার জন্য চেইনসম মেশিন নিতে চায়। তখন সে দেখে মেশিনটি সেখানে নেই। তখনই লিন্ডার বডি মেশিনটি নিয়ে অ্যাশকে মারতে আসে, কিন্তু অ্যাশ মেশিনটি তার বডির উপরেই চালিয়ে দেয়। ফলে লিন্ডার বডি এলোমেলোভাবে ছোটাছুটি করতে থাকে। এক পর্যায়ে অ্যাশ লিন্ডার বডিকে কেটে আলাদা করে ফেলে। তখন প্রেত আত্মাটি লিন্ডার আসল রূপে ফিরে আসে এবং অ্যাশকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু অ্যাশ তার ফাঁদে পা না দিয়ে উল্টো তার মাথাকেও দুই ভাগ করে ফেলে। তারপর সে মেশিনটি নিয়ে আবার কটেজে ফিরে আসে। তখন সে একটি বন্দুক পায়। তার কাছে মনে হয় এটি আত্মরক্ষার জন্য সব থেকে ভালো হবে, তাই সে মেশিনটি সেখানেই ফেলে দেয় এবং বন্দুকের ভেতর গুলি লোড করে নেয় আর বাকি গুলি পকেটে নিয়ে নেয়। একটু পর পাশের রুম থেকে আবার শব্দ আসে। অ্যাশ সেদিকেই বন্দুক নিয়ে এগিয়ে যায়। তখন সে দেখতে পায় চেয়ারটি একাই দুলছে। সে হাত বাড়িয়ে স্পর্শ করার চেষ্টা করে যে সেখানে অদৃশ্য কোনো আত্মা আছে কিনা। তখনই চেয়ারটি থেমে যায় এবং অ্যাশের মাথা যন্ত্রণা হতে শুরু করে। সে সহ্য করতে না পেরে তার হাত থেকে বন্দুকটি পড়ে যায়। তখন সে আয়না দেখতে পেয়ে সেদিকে এগিয়ে যায় এবং নিজেকে দেখতে থাকে যে সে ঠিক আছে কিনা। সেই মুহূর্তে আয়নার ভেতর থেকে তারই প্রতিচ্ছবি বেরিয়ে এসে তার গলা চেপে ধরে। সে নিজেকে বাঁচানোর জন্য গলা থেকে হাত ছাড়ানোর বহু চেষ্টা করতে থাকে। একটু পর সে বুঝতে পারে সে নিজেই তার গলা চেপে ধরেছে। তখনই সে তার গলা ছেড়ে দেয়। সে আবার আয়নায় নিজেকে পরখ করতে থাকে যে এবার সত্যিই তার প্রতিচ্ছবি নাকি অন্য কেউ, কিন্তু এবার সে বুঝতে পারে আয়নায় তারই প্রতিচ্ছবি। এভাবে বারবার অ্যাশকে ভ্রমের মধ্যে ফেলার চেষ্টা করে যেন সে পাগল হয়ে যায়। সেই মুহূর্তে তার হাত পজেস হয়ে যায় এবং তাকেই মেরে ফেলার চেষ্টা করে। অ্যাশ বুঝতে পারে ওই প্রেতাত্মার কামড়েই তার হাত শয়তানে পরিণত হয়েছে। সে তার হাত চেপে ধরে চিৎকার করে বলে, আমার হাত ফিরিয়ে দাও। এইদিকে অ্যানি ও প্রফেসর অ্যাড জঙ্গল দিয়ে আসার সময় পথে একটি গাড়ি নিয়ে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। তারা গাড়ি থেকে নেমে তার কাছে জানতে চায় প্রফেসর নবী যেই কটেজে থাকে সেই কটেজের রাস্তা কি এটাই? লোকটির নাম জেক। তো জেক তাকে বলে, হ্যাঁ এটাই রাস্তা, তবে এখন এই পথ দিয়ে যাওয়া যাবে না। অ্যানি তার কারণ জানতে চাইলে জেক তার গাড়ির হেডলাইট জ্বালায়। তখন সে দেখতে পায় সামনের ব্রিজ সম্পূর্ণ ভাঙা। অ্যানি একটু হতাশ হয়ে জিজ্ঞেস করে অন্য কোনো রাস্তা আছে কিনা। তখন পেছন থেকে জেকের গার্লফ্রেন্ড ববি জানতে চায় তারা কেন ওই দিকে যাবে। অ্যানি তার কথা শুনে একটু রেগে যায় এবং তাকে জানায় সে তাকে জবাব দিতে বাধ্য নয়। তখন জেক এই সুযোগটা কাজে লাগায়। জেক অ্যানিকে বলে সে অন্য একটি রাস্তা চেনে, তারা যদি সেই রাস্তা দিয়ে যেতে চায় তাহলে সে তাদের নিয়ে যেতে পারবে, তবে তাকে $100 দিতে হবে। অ্যানি আর কোনো উপায় না পেয়ে তার কথায় রাজি হয়। এদিকে অ্যাশ কোনোভাবেই তার হাতকে থামাতে পারছে না, তাই সে এবার বাধ্য হয়ে চেইনসম মেশিন দিয়ে তার হাতটাকেই কেটে ফেলে। তারপর সেই হাতটাকে একটি পাত্র দিয়ে আটকে রাখে এবং কোনো রকমে তার কাটা জায়গায় টেপ দিয়ে ব্যান্ডেজ করে নেয়। কিন্তু সেই সুযোগে হাতটি সেখান থেকে পালিয়ে যায়। অ্যাশ তাকে দেখা মাত্রই গুলি করতে শুরু করে, কিন্তু কিছুতেই সে মারতে পারে না। এক পর্যায়ে অ্যাশের মনে হয় সে হাতটা মারতে পেরেছে, কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়। দেওয়াল থেকে পানির মতো রক্ত তার গায়ে এসে পড়তে থাকে। সে ভয়ে আরও বেশি চিৎকার করে। একটু পর সেই রক্তগুলো একাই গায়েব হয়ে যায়। এভাবে প্রেতাত্মা তাকে বিভিন্ন ভ্রমের মধ্যে ফেলতে থাকে। অ্যাশ বুঝে উঠতে না পেরে এলো পাতারিভাবে গুলি করতে থাকে। সেই মুহূর্তে বাইরে কোনো মেয়ে মানুষের চিৎকার শুনতে পায় সে।
অ্যাশ তার বন্দুকের গুলি লোড করে দরজা খুলে দেখে সেখানে কেউ নেই। সে আবার পিছু ফিরে যায়। সেই মুহূর্তে জেক তার উপর হামলা করে। অ্যাশ মনে করে জেকও হয়তো তাদেরই কেউ, তাই সে তাকেও মারতে থাকে। এক পর্যায়ে অ্যাড এসে অ্যাশের হাত পা চেপে ধরে। তখন জেক তাকে মারতে মারতে অজ্ঞান করে দেয়। তারপর ববি ও অ্যানি ভেতরে প্রবেশ করে। আসলে অ্যাশের এলোপাতারি গুলির কারণেই ববির ঘাড়ের উপরে লেগেছিল, তাই সে চিৎকার করে উঠেছিল। তো সবাই মনে করেছিল ভেতরে কোনো পাগল লোক রয়েছে, তাই তারা কৌশলে অ্যাশকে ধরে ফেলে। তখন অ্যানি দেখতে পায় পাশেই রক্তমাখা একটি চেইন সব মেশিন পড়ে আছে। সে মনে করে অ্যাশ হয়তো তার পিতামাতার সাথে কিছু করেছে। সে অ্যাশকে জিজ্ঞেস করে সে তার পিতামাতার সাথে কি করেছে। ততক্ষণে অ্যাশের জ্ঞান ফিরেছে, তবে সে কথা বলতে পারছে না। তখন জেক ও অ্যাড মিলে অ্যাশকে বেসমেন্টের মধ্যে ফেলে দেয়। তারপর জেক ববের আহত জায়গায় পরিষ্কার করে দেয় এবং তাকে এখানে কিছু সময় অপেক্ষা করতে বলে, কারণ সে এখন পুলিশ ডাকতে যাবে। তখন অ্যাড এসেও অ্যানিকে জানায় সে সমস্ত জায়গায় খুঁজে দেখেছে, তার পিতামাতা কোথাও নেই। তার মনে হয় তারা এখানে হয়তো আসেইনি। তখন অ্যানি তার বাবার টেপ রেকর্ডার দেখতে পায়। সে অ্যাডকে বলে এটা তার বাবার। তার বাবা যদি না এসে থাকে তাহলে এই টেপ রেকর্ডার এখানে এলো কিভাবে। তারপর অ্যানি সেই টেপ রেকর্ডারটি প্লে করে দেয়। তখন প্রফেসর বলে কিছুক্ষণ আগেই সেই বইটি অনুবাদ করে একটি মন্ত্র পাঠ করেছি। তখনই একটি ক্যান্ডারিয়ান প্রেতাত্মা তার স্ত্রীর শরীরে প্রবেশ করে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। তাই সে বাধ্য হয়ে তাকে মেরে ফেলেছে এবং তার বডিটি বেসমেন্টে দাফন করা হয়েছে। অ্যানি বুঝতে পারে তার পিতামাতা ওই প্রেতাত্মার হাতেই মারা গিয়েছে। তখন অ্যাশ বেসমেন্ট থেকে সব কিছু শুনছিল। সেই মুহূর্তে অ্যানির মা হেনরিটা একটি ভয়ানক ডিমনে পরিণত হয়ে কবর থেকে উঠে আসে। অ্যাশ প্রচণ্ড ভয়ে চিৎকার করতে থাকে এবং বেসমেন্টের দরজা খুলতে বলে। উপরের সবাই বুঝতে পারে নিচে কিছু একটা হয়েছে, কারণ তারা ভয়ানক আওয়াজ শুনতে পেয়েছিল। অ্যানি তাড়াতাড়ি জেককে দরজা খুলে দিতে বলে, কিন্তু জেক মনে করে এটা হয়তো অ্যাশের কোনো চালাকি। তখন অ্যানি ফোর্স করতে থাকলে জেক দরজা খোলার চেষ্টা করে, কিন্তু অ্যাশের অতিরিক্ত দরজা ধাক্কানোর কারণে সে তালা খুলতে পারছিল না। এদিকে ডিমনটি প্রায় তার কাছাকাছি চলে এসেছে। সেই মুহূর্তে জেক তালা খুলে তাকে উপরে তুলে নিয়ে আসে। তখন ডিমনটি অ্যাশের পা কামড়ে ধরে। অ্যাড ডিমনটিকে ছাড়ানোর চেষ্টা করলে ডিমনটি তাকে ছুঁড়ে ফেলে দেয় এবং সে অজ্ঞান হয়ে যায়। তখন জেক ছাড়াতে গেলে ডিমনটি তার মুখ চেপে ধরে। সেই মুহূর্তে অ্যাশ দরজা লাগিয়ে দেয় এবং শিকল দিয়ে দরজা লক করে ফেলে। তবু ডিমনটি উপরে ওঠার বহু চেষ্টা করে। তখন জেক ও অ্যাশ মিলে দরজার উপর বসে পড়ে যেন আর বের হতে না পারে। একটু পর ডিমনটি সেখান থেকে সরে যায়। তারপর সবকিছু স্বাভাবিক হয়ে গেলে হঠাৎ অ্যানির মা আবার স্বাভাবিক হয়ে যায় এবং অ্যানিকে তার শৈশবে ঘুম পাড়ানোর গান শোনায়। অ্যানি মনে করে তার মা ঠিক হয়ে গেছে, তাই সে তার কাছে যাওয়ার চেষ্টা করে। তখনই অ্যাশ তাকে থামিয়ে দেয় এবং বলে এটা একটি চালাকি। অ্যানি বুঝতে পারে এটা তার মা নয়। সেই মুহূর্তে প্রফেসর অ্যাড ডিমনে পজেস হয়ে যায় এবং বলে আমরা শুধু চাই ভোর হওয়ার আগেই তোমাদের মৃত্যু। তারপর সবার উপর হামলা করতে শুরু করে এবং অ্যানির মাকে বেসমেন্ট থেকে মুক্ত করার চেষ্টা করে। তখন অ্যাশ বাইরে থেকে একটি কুড়াল এনে প্রফেসর অ্যাডকে কেটে টুকরো টুকরো করে ফেলে। এর কিছুক্ষণ পর জেক বাইরে তাকিয়ে লক্ষ্য করে তারা যে পথ দিয়ে এই কটেজে এসেছিল এখন সেই পথটি আর নেই, সম্পূর্ণ গায়েব হয়ে গেছে। সেই মুহূর্তের চারদিক একদম নিস্তব্ধ হয়ে যায়, এমনকি ঘড়ির কাঁটাও থেমে যায়। তারা বুঝতে পারে না হঠাৎ চারদিক এত শান্ত হয়ে গেল কেন। এরপর কি হতে চলেছে তারা কেউ অনুমান করতে পারছে না। একটু পর চারদিক বিকট শব্দ হতে শুরু করে। সেই মুহূর্তে পাশের রুমের দরজা খুলে যায় এবং আলো ছুটতে থাকে। অ্যাশ বলে তাদের সবাইকে ওই রুমে যেতে হবে, কিন্তু জেক ও ববি যেতে রাজি হয় না। তখন অ্যানি একটি হ্যারিকেন এনে অ্যাশের সাথে ওই রুমের দিকে যায়। অ্যাশ দরজা খুলে দেখে সেখানে কিছুই নেই। তখন জেক ও ববিও চলে আসে, কারণ তারা ভয় পাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে অ্যানির বাবার আত্মা হাজির হয় এবং তাদের ইশারা দিয়ে বলে এই আত্মাদের হাত থেকে বাঁচতে ওই বইটির মন্ত্রগুলো পড়তে হবে, যেই বইয়ের বাকি অংশগুলো অ্যানি এনেছিল, এবং তার আত্মাকে শয়তানের হাত থেকে বাঁচাতে বলে। এরপরই সে গায়েব হয়ে যায়। তখন ববি জেককে বলে আমার হাত এত শক্ত করে ধরেছ কেন? জেক বলে কই, আমি তো তোমার হাত ধরিনি। সেই মুহূর্তে ববি তাকিয়ে দেখে ওই কাটা হাতটি তার হাত চেপে ধরে আছে। ববি ভয়ে চিৎকার করে উঠলে অ্যানির হাত থেকে হ্যারিকেনটির নিচে পড়ে যায় এবং অন্ধকার হয়ে যায়। জেক সাথে সাথে হ্যারিকেনটি জ্বালায়। তখন সে দেখতে পায় ববি ঘরে নেই। সেই মুহূর্তে দেখা যায় ববি ভয়ে ঘর থেকে বেরিয়ে জঙ্গলের ভেতর দৌড়াচ্ছে। সে দৌড়াতে দৌড়াতে সেই গাছটির সামনে এসে পৌঁছায় যেখানে আমরা প্রথম পার্টে দেখেছিলাম অ্যাশের বোন শেরিল এই ভয়ানক গাছের শিকার হয়েছিল।
তখন গাছটি তার ডালপালা ও শিকড় দিয়ে তাকে পেঁচিয়ে ফেলে এবং টানতে টানতে একটি গাছের সাথে ধাক্কা খাওয়ায়, যার ফলে ববি সেখানে মারা যায়। এদিকে জেক অ্যাশকে বলে বাইরে গিয়ে ববিকে খুঁজতে হবে, কিন্তু অ্যাশ তাকে জানায় ববি এতক্ষণ হয়তো আত্মাদের হাতে মারা গিয়েছে, তাই তাকে এখন ভুলে যেতে বলে। তখন অ্যাশ ও অ্যানি ওই বইটির পাতাগুলো বের করে ওই মন্ত্রটি খুঁজতে থাকে পড়ার জন্য। সেই মুহূর্তে অ্যাশের একটি দৃশ্যের উপর চোখ পড়ে। সে জানতে চাইলে অ্যানি বলে 1300 এডিতে আকাশ থেকে একজন লোক ওই সময়ে পৃথিবীতে এসেছিল এবং প্রেতাত্মাদের হাত থেকে মানুষদের বাঁচিয়েছিল। তিনি ছিলেন ওই লোকদের কাছে একজন মাসিহা, আর সেই লোকটি হলো অ্যাশ। সেটা আমরা 3য় পর্বে ভালোভাবে জানতে পারবো। আপাতত অ্যাশ জানে না সেই লোকটি হলো সে নিজে। তো অ্যানি খুঁজতে খুঁজতে সেই মন্ত্রের পৃষ্ঠাটি পায় এবং অ্যাশকে জানায় মন্ত্রটি পড়ার সময় একটি টেলিপোর্ট ওপেন হবে। তখন প্রেতাত্মাদের ওই টেলিপোর্টে ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে, কারণ তখন আত্মাদের আসল রূপে দেখা যাবে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে জেক বন্দুক তাদের দিকে ধরে বলে এখন তার সাথে জঙ্গলে গিয়ে ববিকে খুঁজতে হবে, তা না হলে সে গুলি করে দেবে। অ্যাশ তাকে বোঝায় এখন কোনো ফায়দা নেই, এতক্ষণে ববি মারা গিয়েছে। এর থেকে ভালো তারা যে বইটির মন্ত্র হাতে পেয়েছে সেটা পড়লে এই আত্মাদের হাত থেকে তারা সবাই বেঁচে যাবে। তখন জেক অ্যানির হাত থেকে পাতাগুলো কেড়ে নেয় এবং বলে এইসবের কোনো ভিত্তি নেই। সে পাতাগুলো বেসমেন্টের ভেতর ফেলে দেয় এবং তাদের বাধ্য করে বাইরে নিয়ে আসে। তারপর তারা ববিকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর ববিকে না পেয়ে জেক চিৎকার করে ডাকতে থাকে। অ্যাশ তাকে চিৎকার করতে মানা করলে জেক তাকে বন্দুক দিয়ে আঘাত করে এবং অ্যানিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঠিক সেই সময় অ্যাশ আবার ডিমনে পরিণত হয় এবং জেককে তুলে ছুঁড়ে ফেলে দেয়। সে একটি গাছের সাথে আঘাত খায়। অ্যানি ভয়ে তাড়াতাড়ি কটেজে ফিরে আসে। তখন অ্যাশ তার সামনে এসে বলে এবার তোর পালা। অ্যানি দ্রুত দরজা বন্ধ করে দেয়। তারপর কঙ্কালের মাথাওয়ালা সেই ছুরিটি পায় যেটা আমরা প্রথম পর্বে দেখেছিলাম। তো সে ছুরিটি নিয়ে এক রুম থেকে আরেক রুমে খুঁজতে থাকে অ্যাশ কোথায় আছে। তখন দরজার বাইরে থেকে কেউ খোলার চেষ্টা করে। সে মনে করে এটা অ্যাশ ছাড়া আর কেউ নয়, তাই সে দরজার পাশেই দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে যে অ্যাশ ঢোকা মাত্রই সে ছুরিটি তার পেটে ঢুকিয়ে দেবে। তখনই জেক ভেতরে ঢুকে পড়ে আর অ্যানি ভুলবশত তার পেটেই ছুরি ঢুকিয়ে দেয়। সেই মুহূর্তে অ্যাশ জানালা দিয়ে তাকে ধরে ফেলে। অ্যানি কোনো রকমে তার হাত থেকে ছুটে তাড়াতাড়ি জেককে ভেতরে নেওয়ার চেষ্টা করে এবং দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু জেকের কারণে হচ্ছিল না। তখন অ্যাশ দরজার দিকে ছুটে আসতে থাকে। অ্যানি তাড়াতাড়ি তাকে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। তখন অ্যাশ আবার দরজা ভেঙে আসার চেষ্টা করে। একটু পর অ্যাশ সেখান থেকে চলে যায়। অ্যানি তখন জেকের কাছে চলে যায়। জেক তাকে বলে যেই রুমে কুড়াল পড়ে আছে তাকে সেই রুমে নিয়ে যেতে, কারণ অ্যাশ ওই রুমে চলে আসলে সে কুড়াল দিয়ে তাকে মারতে পারবে। তবে তার আগে ছুরিটি তাকে বের করে দিতে বলে। অ্যানি শক্তি খাটিয়ে ছুরিটি বের করে ফেলে। তারপর তাকে টানতে টানতে ওই রুমে নিয়ে যায় যেখানে বেসমেন্ট রয়েছে। অ্যানি কুড়ালটি দেখতে পেয়ে হাতে তুলে নেয় এবং অপেক্ষা করতে থাকে। সেই মুহূর্তে বেসমেন্ট থেকে ওই ডিমনটি জেকে টেনে নিয়ে যায়। অ্যানি বহু চেষ্টা করে তাকে বাঁচানোর, কিন্তু ডিমনটি সেখানেই তাকে মেরে ফেলে এবং রক্তের বন্যা বয়ে দেয়। তখন পেছন থেকে অ্যাশ এসে অ্যানিকে ধরে ফেলে এবং দেওয়ালে ছুঁড়ে মারে। অ্যানির সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তারপর অ্যাশ তাকে মারতে যায়। তখন অ্যাশ সেখানে তার গার্লফ্রেন্ডের দেওয়া সেই লকেটটি দেখতে পায়। সে লকেটটি হাতে নিতেই তার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায় এবং সে ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়ে যায়। অ্যাশ চিৎকার করে কাঁদতে থাকে তার গার্লফ্রেন্ডের জন্য। সেই মুহূর্তে অ্যানি কুড়াল নিয়ে তাকে মারার চেষ্টা করে। এক পর্যায়ে অ্যাশ তাকে বোঝাতে সক্ষম হয় সে ঠিক হয়ে গেছে। তখন অ্যানি বলে এভাবে সে বেশিক্ষণ স্বাভাবিক থাকতে পারবে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের ওই মন্ত্রটি পড়তেই হবে যেটা জেক বেসমেন্টে ফেলে দিয়েছিল। অ্যাশ তাকে বলে ওই মন্ত্রটি আনার জন্য তাদের ডিমনটির সাথে মোকাবেলা করতেই হবে, তা না হলে ওই পাতাগুলো আনতে পারবে না। অ্যানি তার সাথে একমত হয়। এরপর অ্যাশ তাকে নিয়ে স্টোর রুমে যায় এবং চেইনসম মেশিনটি তার হাতের সাথে ফিট করে নেয়। তারপর বন্দুকের নল কেটে ছোট করে নেয় যেন বহন করতে সুবিধা হয়। এদিকে কটেজের সাথে থাকা গাছগুলো মাটি থেকে উঠে আসে। অপরদিকে অ্যাশ বেসমেন্টের দরজা কেটে ভেতরে প্রবেশ করে এবং বইয়ের পাতাগুলো সংগ্রহ করে। তারপর ডিমনটিকে না পেয়ে ফিরে আসে এবং পাতাগুলো অ্যানিকে দিয়ে দেয়। তারপর সে সিঁড়ি বেয়ে উঠতেই যাবে, তখনই পেছন থেকে ডিমনটি তার পা চেপে ধরে এবং তাকে দেয়ালের উপর ছুঁড়ে মারে। তারপর সে উপরে উঠে এসে অ্যানিকে ধরে মারার জন্য। ঠিক সেই মুহূর্তে অ্যাশও উপরে উঠে আসে এবং ডিমনটির সাথে মোকাবেলা করতে থাকে। এক পর্যায়ে অ্যাশ মেশিনটি দিয়ে ডিমনটিকে কেটে টুকরো টুকরো করে দেয়। তবু ডিমনটির মাথা কথা বলতেই থাকে। তখন অ্যাশ বন্দুক দিয়ে ডিমনটির মাথা
ধ্বংস করে দেয়। তারপর অ্যাশ অ্যানের পরিবারকে হারানোর জন্য সান্ত্বনা দেয়। ঠিক সেই মুহূর্তে বাইরের গাছগুলো কটেজকে ভাঙতে শুরু করে। অ্যাশ অ্যানিকে পুরোপুরি মন্ত্রটি পড়তে বলে। তখন অ্যানি পড়তে শুরু করে এবং অদৃশ্য আত্মারা ভয়ানক রূপে হাজির হয়। সেই মুহূর্তে বাইরে বইয়ের লেখা অনুযায়ী একটি পোর্টাল ওপেন হয়ে যায় এবং প্রচণ্ড বাতাস বইতে শুরু করে। এক পর্যায়ে অ্যাশের চুল সাদা হয়ে যায়, তবু সে অ্যানিকে থামতে মানা করে। সেই মুহূর্তে ভয়ানক গাছগুলো অ্যাশকে চেপে ধরে এবং ডিমনটির মুখের দিকে নিয়ে যায়। সেই মুহূর্তে অ্যাশের ডিমনিক হাতটি অ্যানির পিঠে বসিয়ে দেয়, তবু অ্যানি বহু কষ্টে মন্ত্রটি শেষ করে। তখন অ্যাশ প্রচণ্ড রাগে তার মেশিনটি দিয়ে ডিমনটির চোখ নষ্ট করে দেয়। তখন ডিমনটি ওই পোর্টালের ভেতরে চলে যায়। সেই সাথে অ্যাশও পোর্টালের ভেতর চলে যায় এবং সে 1300 এডিতে পৌঁছে যায়। আর এদিকে অ্যানি মারা যায়। তো সেই সময়ের যোদ্ধারা এসে অ্যাশকে বন্দি করে এবং তাকে শত্রুদের কোনো লোক ভেবে মারার চেষ্টা করে। সেই মুহূর্তে একটি প্রেতাত্মা সেখানে চলে আসে। তখন অ্যাশ তার বন্দুক দিয়ে আত্মাটিকে মেরে ফেলে। আর তখন সবাই তাকে মাসিহা মানতে শুরু করে, কারণ তাদের গ্রন্থে অ্যাশের কথাই বলা হয়েছিল। কিন্তু অ্যাশ এখানে এসে মোটেও খুশি হয় না। সে চিৎকার করে আফসোস করতে থাকে। আর এখানেই পর্বটি শেষ হয়ে যায়। তো এবারও যদি আপনাদের দ্বিতীয় পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৃতীয় পর্বের জন্য কমেন্ট করবেন। তাহলে আমি শীঘ্রই তৃতীয় পর্ব নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।